আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা আলোচনা করব শিশু কিশোরদের দুশ্চিন্তাজনিত নানা রকম সমস্যা নিয়ে। আসলে আমরা বড়রা যতটা স্বাভাবিকভাবে আমাদের দুশ্চিন্তাকে প্রকাশ করতে পারি বা আমাদের যে কোনো আবেগকে প্রকাশ করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। তাদের প্রকাশভঙ্গিটা একটু ভিন্ন হয়, কারণ তারা তাদের মনের কথা ঠিকভাবে খুলে বলতেও পারে না। সুতরাং তাদের দুশ্চিন্তার সমস্যাগুলো কিন্তু ভিন্নভাবে প্রকাশিত হয়। তো সেরকম নানা রকম দুশ্চিন্তাজনিত সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের মাঝে দুজন নবীন মনোরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছে ডাক্তার ফয়সাল রাহাত, মনোরোগ বিশেষজ্ঞ, এবং আমার ডানে আছেন ডক্টর সানজিদা ইয়াসমিন, একজন মনোরোগ বিশেষজ্ঞ। এবং আপনারা দুজনই বাংলাদেশে এখন সবচেয়ে নবীনতম মনোরোগ বিশেষজ্ঞ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এসে খুব ভালো লাগছে, আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় যাই আস্তে আস্তে। ডক্টর ফয়সাল রাহাত, আমি আপনাকে দিয়ে শুরু করি। এই যে বললাম শিশু কিশোরদের মনোরোগের সমস্যা, পার্টিকুলারলি দুশ্চিন্তাজনিত সমস্যা, তো এই যে আমরা বড়রা যেভাবে প্রকাশ করি, বাচ্চারা কি একইভাবে প্রকাশ করতে পারে শিশু কিশোরদের মনোরোগের বা পার্টিকুলারলি দুশ্চিন্তার যেই লক্ষণগুলো, সেগুলো কেমন হয়, তারা কিভাবে প্রকাশ করে? আচ্ছা, আসলে আমাদের সমাজে প্রথমে একটা ধারণা থাকে যে অত ছোট মানুষ, ওর কিসের দুশ্চিন্তা, ওর জীবনের কি এত কিসের টেনশন, ওর কিসের চাপ, এরকম আমরা মনে করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি ওদের দুশ্চিন্তা কিন্তু হয়। আমরা বড়রা যেরকম দুশ্চিন্তা করি, ওদের মধ্যেও দুশ্চিন্তার বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, সেগুলো হয়। তবে একটি দুঃখের বিষয় যে আমরা যেরকম বলতে পারি, প্রকাশ করতে পারি যে আমার টেনশন হচ্ছে, আমার দুশ্চিন্তা হচ্ছে, কারোর সাথে শেয়ার করতে পারি, তো আমাদের যারা ছোট বেবি আছেন তারা তো এটা পারেন না। তো তারা তাদের মতো করে জিনিসগুলো প্রকাশ করেন। যেমন দেখা যাচ্ছে সে হয়তো আগের মতো মানে কথা বলছে না, একটু চুপচাপ আছে, অযথায় রাগ করছে, একটু খিটখিটে হয়ে যাচ্ছে, তার পড়াশোনা সহ অন্যান্য কাজে এমনকি খেলাধুলায় মনোযোগ দিতে পারছে না, তার স্কুলের থেকে কমপ্লেন আসছে, রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, অতিরিক্ত রাগ করছে বাবা মার সাথে। এটাও তো একটা কার্ডিনাল ফিচার, এটা একটি ফিচার। মেজাজ খুবই খিটখিটে হয়ে যাচ্ছে, রাইট, অল্পতেই রেগে যাচ্ছে, ঠিক মতো ঘুম হচ্ছে না, হয়তোবা দেখা যাচ্ছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে। এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয়, সে আগে যেই জিনিসগুলোতে আনন্দ পেত, যেমন হচ্ছে তার পিয়ার গ্রুপের সাথে, বন্ধুবান্ধবদের সাথে খেলতে যাওয়া, হয়তো স্কুলে যাওয়া, এই জিনিসগুলো করতে চাইবে না। তার সবসময় বাবা মা অথবা তার যে কেয়ার গিভার তার আঁচল ধরে থাকবে, তার পাশ ঘেঁষে থাকবে, কেমন একটা ভয় ভয় লাগবে। এই ব্যাপারগুলো দেখে আমরা অনুমান করতে পারি যে তার হয়তোবা অ্যাংজাইটি বা দুশ্চিন্তা রোগ হয়েছে। আচ্ছা, বেশ চমৎকারভাবেই বলেছেন। অর্থাৎ আমাদের বয়স্ক মানুষদের যেমন খুব সুন্দর করে নিজেরটা বলতে পারে, আমার এটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, এটা নিয়ে ভয় হচ্ছে, সে সরাসরি এটা বলতে পারছে না, তার বিভিন্ন আচরণের মাধ্যমে এটি প্রকাশ পাচ্ছে। আমাদেরকে অবজার্ভ করতে হবে তার বিহেভিয়ারটা, এবং আচরণ দেখে আমরা হয়তো অনুমান করতে পারবো তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। অর্থাৎ তার সমস্যাটি আবেগের, কিন্তু প্রকাশ হচ্ছে বিভিন্ন আচরণের মাধ্যমে। এটাই এইভাবেই আমরা কনক্লুড করতে পারি এই বিষয়টা। জি, আচ্ছা, থ্যাংক ইউ। ডক্টর সানজিদা, তাহলে আপনি আমাদেরকে এর সাথে যোগ করেন যে এই শিশু কিশোরদের সাধারণত কি কি ধরনের দুশ্চিন্তাজনিত সমস্যা আমরা দেখতে পাই? আচ্ছা, বড়দের যে ধরনের দুশ্চিন্তা রোগগুলো হয়, বাচ্চাদের ক্ষেত্রেও সবগুলোই হতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু দুশ্চিন্তা রোগ আছে যেগুলো বেশি দেখা যায়। তার মধ্যে যদি বলি, প্রথমেই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা বাচ্চাদের মধ্যে অনেক বেশি থাকে। এরপর সিলেক্টিভ মিউটিজম বা স্পেসিফিক ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, এছাড়াও জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলো সবগুলোই থাকতে পারে বাচ্চাদের মধ্যে। আচ্ছা, তার মানে এই সেপারেশন অ্যাংজাইটি বা সিলেক্টিভ মিউটিজম যেগুলো বললেন, আমরা তো সচরাচর আসলে বয়স্কদের এটি শুনতে পাই না, বা প্রাপ্তবয়স্কদের মধ্যে এগুলো তো আমরা শুনতে পাই না, কিন্তু স্পেসিফিক ফোবিয়া বা সোশ্যাল ফোবিয়া বা ওই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সবকিছুতেই তার দুশ্চিন্তা, সেগুলো আমরা বয়স্কদের মাঝেও দেখতে পাই। তাহলে আমি আপনাকে এটার সাথেই আমি সম্পূরক প্রশ্নই করছি যে সেপারেশন অ্যাংজাইটি, এটি সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন। আমি একটু শুরুতে বলে রাখছি, আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক স্কুল গোয়িং বাচ্চারা, এটা এই অভিজ্ঞতা বোধহয় আমাদের সবারই আছে,
পার্টিকুলারলি যাদের বাচ্চারা স্কুলে যায় বা স্কুলে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখেছেন যে একটা বাচ্চা সে কখনোই তার মা বা বাবাকে তার সাথে গিয়ে বসে থাকতে হচ্ছে, জি। না হলে সে ক্লাস করবে না। ক্লাস এবং সে যতক্ষণ মা তার সঙ্গে থাকবে ততক্ষণই সে ক্লাসরুমে থাকছে, যখন সে ক্লাসরুম থেকে মা বের হয়ে যাচ্ছে সেও ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছে। জি। সম্ভবত এটিকে আমরা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বলছি। তো এটি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে বলুন যে আসলে এই সেপারেশন অ্যাংজাইটি কি, এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। জি, সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার নামের মধ্যেই কিন্তু একটা অর্থ লুকিয়ে আছে যে সেপারেশন যখন হবে, ইউজুয়ালি সেপারেশন কার থেকে, তার মা, প্যারেন্টস বা তার প্রাইমারি কেয়ার গিভার যারা, তাদের থেকে সেপারেশন হলেই তার একটা দুশ্চিন্তা। ইউজুয়ালি এটা প্রি স্কুল বা টডলার গ্রুপে আমরা সবাই জানি, আপনি যেটা বললেন যেটা অনেকটা কমন। কিন্তু এটা কখন আমরা এনজাইটি ডিসঅর্ডার হিসেবে দেখছি, যখন এটা অনেক বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে তার সবসময় একটা ভয় যে আমি আমার বাবা মা বা কেয়ার গিভার থেকে আলাদা হয়ে যাচ্ছি, সেটার ভয়। এবং আলাদা যখন তারা হচ্ছে তখন বাচ্চার মধ্যে অনেক কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যে তখন তার অনেক কান্নাকাটি বা ভয় যে হয়তো আর আসবে না আমার, এবং সে একা ঘুমাতেও ভয় পাচ্ছে, এবং একা যদি ঘুমায় তাহলে বা প্যারেন্টসের সাথেও ঘুমাচ্ছে কিন্তু সে বিভিন্ন স্বপ্ন দেখছে তাদের সেপারেশন নিয়ে, ভয় কাজ করছে, এবং তার অন্যান্য কাজকর্মেও সেটা প্রকাশ পাবে। অন্যান্য কিছুতে যেমন খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তখনও তার মেজাজ খিটখিটে থাকছে, ভয় থাকছে সবসময়। এগুলো যখন হবে এবং তার স্কুল পারফরমেন্সেও প্রবলেম হচ্ছে, তখনও কিন্তু আমরা এটাকে ডিসঅর্ডার হিসেবে দেখব। আচ্ছা। ইউজুয়ালি তো এটা প্রি স্কুল এবং টডলার এজে আমরা, আপনি যেটা বললেন যে একটু কমন থাকে। আচ্ছা, ডক্টর ফয়সাল রাহাত, আমি আপনার সাথে এটা নিয়ে বলছি যে এই যে তার অ্যাংজাইটিটা হচ্ছে সেপারেশনের কারণে, এই অ্যাংজাইটিটা কি তার নিজেকে নিয়ে হচ্ছে, নাকি তার যে অ্যাটাচমেন্ট ফিগার, তার যে কেয়ার গিভার বা ওই যে তার প্যারেন্টস বা যেই তার প্রাইমারি কেয়ার গিভার, তাকে নিয়ে আসলে টেনশনটা হচ্ছে? এই টেনশনটা বা এই অ্যাংজাইটিটা, তার মানে যে সে ভয় পাচ্ছে তার সেপারেশন হবে, সেপারেশন হলে কি হবে, সেই ক্ষতিগ্রস্ত হবে নাকি তার এই অ্যাটাচমেন্ট ফিগারটা ক্ষতিগ্রস্ত হবে? আসলে তাদের বাচ্চাদের মনে কি খেলা করে? চিন্তাটা হচ্ছে যে সে তার যে কেয়ার গিভার, বাবা মা, ইউজুয়ালি বাবা মাই হয়, এছাড়া অন্য যারা তার প্রাইমারি কেয়ার গিভার থাকতে পারেন, তাদের থেকে সে আলাদা হয়ে যাবে, তাদেরকে আর পাবে না। মূলত তাদেরকে নিয়ে তার দুশ্চিন্তাগুলো হয়। হ্যাঁ, যে তাদেরকে সে হয়তো হারিয়ে ফেলবে, তাদের সে- কোনো বড় রকমের তাদের দুর্ঘটনা কোনো ঘটবে। দুর্ঘটনা ঘটবে, তারা হয়তো তার জীবন থেকে হারিয়ে যাবে, পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং দেখা যাচ্ছে এমনও সে মনে করে যে সে হয়তো কিডন্যাপড হয়ে যাবে, বা সে হয়তো এমন এক জায়গায় চলে যাবে যেখানে সে তার কেয়ার গিভারকে খুঁজে পাবে না। অর্থাৎ তার মূল চিন্তাগুলো কেয়ার গিভারকে নিয়ে, সে নিজেকে নিয়ে ভাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে মা হয়তো ওয়াশরুমে গিয়েছে, সে ওই ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে বা একটু পর পর নক করছে, কেন এখনো বের হচ্ছে না। আচ্ছা, রাইট, এটা দেখতে পাচ্ছি। এবং তারা এতটাই বাবা মার কাছাকাছি থাকতে চায়, যেমন আমরা কিন্তু দেখি যে যারা ছোট সোনামণি আছেন আমাদের, তারা বাইরে ঘুরতে যেতে পছন্দ করে। হয়তো তার কোনো মামা, চাচা, ফুপি এরকম যারা আছেন তাদের সাথে, যারা হয়তো প্রাইমারি কেয়ার গিভার না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বাইরে যেতেও চাচ্ছেন না, ঘুরতে যেতে চাচ্ছে না, খেলতে যেতে চাচ্ছে না। কারণ কি? ওই একটাই দুশ্চিন্তা যে আমি হয়তো আমার বাবা মা বা প্রাইমারি কেয়ার গিভার যিনি আছেন তাকে হারিয়ে ফেলবো, তার সাথে আমার সেপারেশনটা হয়ে যাবে। আচ্ছা, এইসব নিয়ে সে টেনশনে থাকে, দুশ্চিন্তায় থাকে। আচ্ছা, বাবা মায়ের জন্য ডক্টর সানজিদ এটা কতটা স্বস্তিদায়ক বা অস্বস্তিদায়ক যে সারাক্ষণ বাচ্চা, আদরের বাচ্চা, কিন্তু সারাক্ষণ তার গায়ের মধ্যে ঝুলে আছে, একদম এক মুহূর্তের জন্য আড়াল করা যাচ্ছে না, এটা কি এটা স্বস্তিদায়ক অবশ্যই অনেক থাকে? অস্বস্তিদায়ক। বাবা মার নর্মাল কাজ বা তাদের প্রফেশন বাইরে সবারই বের হতে হয়, সেক্ষেত্রে বাচ্চাকে রেখে যাওয়া তাদেরও একটা অস্বস্তি হয় ওই সিচুয়েশনটা। প্লাস যখন তারা কাজে থাকে তখনও টেনশন হয় যে সে বাসায় এখন কি করছে, কারণ নিশ্চয়ই বের হওয়ার সময়টা তখন অনেকটা প্লিজেন্ট থাকে না এই ধরনের বাচ্চাদের নিয়ে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ধরনের বেবিদের, এই সোনামণিদের প্যারেন্টসরা ইউজুয়ালি তাদের মধ্যেও একটা তখন ওভার প্রোটেকশন চলে আসে, বা তাদের মধ্যেও অনেক সময় এনজাইটি প্রোন থাকে, যেটাও অনেক সময় বাচ্চাদের উপরে রিফ্লেক্ট করে এবং পরবর্তীতে সেটা তাদের এই সেপারেশন এনজাইটি আরও বাড়িয়েও তুলতে পারে। তো সেই ক্ষেত্রে বাবা মাদেরও আমরা ট্রিটমেন্ট যখন করি, বাবা মাদের এই জিনিসগুলো অ্যাড্রেস করে তাদের ক্ষেত্রেও আমরা এগুলো চেঞ্জ আচ্ছা। করি। আচ্ছা,
কেন হয় এটা কি একটু বলতে পারেন ডক্টর রাহাত? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারটা, এটার একদম স্পেসিফিক কোনো কারণ নাই। যেমন আমরা অনেক রোগে দেখি যে এই জীবাণু অ্যাটাক করলে এই রোগ হবে। তো এই ক্ষেত্রে এরকম সেটা আসলে মানসিক সমস্যা বা মানসিক ক্ষেত্রে রোগ যেটা হয় ব্যাপারে সুনির্দিষ্ট রাইট, আমাদের একদম স্পেসিফিক কারণ বলা যায় না, তবে আমরা মাল্টিপল কারণ আমরা ধারণা করতে পারি। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ডক্টর সানজিদা বলেছেন, যে বাবা মা যদি অ্যাংজাইটি শো করে বাচ্চার সাথে বিভিন্ন কাজে, বাবা মা যদি ওভার প্রোটেক্টিভ হয়, যে সব কিছুতেই কড়াকড়ি নিয়ম, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতেই হবে, বাচ্চার সাথে অতটা ফ্রেন্ডলি না হয়, তাহলে বাচ্চা একটা ইনসিকিউরিটিতে ভোগে আচ্ছা সব সময়, এবং সে তখন বাবা মাকে ছাড়া অন্য কোনো কাজে ইনভলভ হতে চায় না। এটা একটা ইস্যু। এবং এমনকি যদি প্যারেন্টসদের মধ্যে কনফ্লিক্ট থাকে, দেখা যাচ্ছে বাবা মা সবসময় ঝগড়াঝাটি করে বাচ্চার সামনে, এবং তারা বাচ্চার সামনে নিজেদের মধ্যেও ভালোভাবে কথা বলে না, সুন্দর আচরণ করে না, এটা দেখেও বাচ্চার মধ্যে একটা অ্যাংজাইটি ডেভেলপ করতে পারে। এছাড়া অন্যান্য যে মানসিক রোগ সেগুলোর মতো এখানে কিছুটা বংশগতির বিষয় থাকে, যে বাবা মার অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল বা এখনও আছে, সেটা বাচ্চাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। আরও কিছু কারণ দেখতে পাই, যেমন হচ্ছে তার যদি সাডেন কোনো সেপারেশন হয়, এমন কোনো লাইফ ইভেন্ট হয়, যেমন ধরেন বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, এতে করে কি হলো, তার বাবা মা থেকে কিছুদিন তাকে দূরে থাকতে হলো। অথবা উল্টোটাও হতে পারে, যে বাবা মা হসপিটালে ভর্তি ছিল কেউ একজন, এতে করে তার সাথে বাচ্চার কিছুদিন একটু গ্যাপ পড়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, ওই ট্রমাটা তার মধ্যে স্থায়ী হয়ে যেতে পারে, এবং সে ভাবতে পারে যে আমি বোধহয় একটু আলাদা হলেই বাবা মাকে আর পাবো না, আমি সেপারেটেড হয়ে যাব। এগুলো মূল কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তা মানে এটা বেশ বিস্তৃত, অনেকগুলো কারণ, যে কোনোটা হতে পারে, যে কোনোটাই সুনির্দিষ্টভাবে বলার তেমন সুযোগ নেই। আচ্ছা, তাহলে এটা সমাধানটা কিরকম হতে পারে ডক্টর সানজিদা? আমরা যদি আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, আপনি একটু আগেই বলছিলেন যে শুধুমাত্র পেশেন্ট না, বরং কেয়ার গিভারদেরকে এখানে খুব ভালোভাবেই সম্পৃক্ত করতে হবে। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে, এটা সমাধানের ক্ষেত্রে আমাদের ফার্স্টে বের করতে হবে যে আমরা কোনো কজ পাচ্ছি কিনা, যে ডক্টর রাহাত যেগুলো বললেন, যে কোনো লাইফ ইভেন্ট ছিল কিনা, তার বাসার এনভায়রনমেন্ট, এগুলো আমাদেরকে ডিটেলস পর্যালোচনা করতে হবে, যে প্যারেন্টের কোনো ওভার প্রোটেকশন, এনজাইটি বা প্যারেন্টাল কনফ্লিক্ট, বা তার ওরকম লাইফ ইভেন্ট ছিল কিনা যেটা তার এনজাইটিটা প্রিসিপিটেট করেছে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ফার্স্ট এটা ট্রাই করতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পারি বাচ্চার ক্ষেত্রে কিছু বিহেভিয়ারাল টেকনিক, এবং প্যারেন্টকে ইনভলভ এবং তার ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করে প্যারেন্টিং ট্রেনিং যেটা, সেটা প্লাস হচ্ছে বাচ্চার ক্ষেত্রে আমরা তাকে রিঅ্যাসুরেন্স করতে পারি এবং তাকে কিছু রিল্যাক্সেশন টেকনিক শেখাতে পারি, এবং প্যারেন্টস এবং ওনারা এটা মেনটেন করবে যে সেপারেশনটা যেন স্নিকিং না হয়, যে তারা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে তাকে না বলে, তারা বাচ্চাকে অবশ্যই ইনফর্মড করে তারা বের হবে, এবং এটা শর্ট পিরিয়ডের জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা ডিউরেশনটা ইনক্রিজ করবে, এবং এতে বেবি যখন কোঅপারেট করবে বা সে যখন পারবে তখন তাকে রিইনফোর্স করা, রিওয়ার্ড করা, ধন্যবাদ দেয়া, তার এটাকে প্রেস করা যে সে পারছে। এভাবেই আমরা আস্তে আস্তে ডিউরেশনগুলো বাড়াতে পারবো। এগুলো বিহেভিয়ারাল টেকনিক। এছাড়াও আস্তে আস্তে ধাপে ধাপে আরও বিহেভিয়ারাল টেকনিক বাড়াতে পারি। এছাড়া আমরা যদি অনেক সিভিয়ার থাকে, যে স্কুলেও যাচ্ছে না, ঘুমাতে তার সমস্যা হচ্ছে, ব্যাড ড্রিম দেখছে, তার খাওয়া দাওয়া, মনোযোগ এগুলো এফেক্ট করছে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে স্বল্পমেয়াদী ওষুধ আছে, এনজিওলাইটিক মেডিসিন, আমরা এগুলো ব্যবহার করতে পারি। তার মানে ওষুধের ভূমিকা আছে, আমরা ওষুধ দিতে পারি সিভিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এই বিষয়ে একটু আসছি, আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার এই প্রসঙ্গে ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর সানজিদা, আমরা বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম, যে সেপারেশন অ্যাংজাইটির চিকিৎসার বিষয়ে এবং ঔষধের ব্যাপারে কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে যদি অনেক প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিছু ওষুধও দেওয়া যেতে পারে। সাধারণত আমরা কী ধরনের ওষুধ দিই, বা এটা কত দিন ব্যাপী দিতে পারি, মানে এটার মেয়াদটা কতদিন? খুব দীর্ঘমেয়াদী কি নাকি খুব স্বল্প মেয়াদী? স্বল্প মেয়াদী আমরা ওষুধ ব্যবহার করব বাচ্চাদের ক্ষেত্রে। আমরা হচ্ছে এসএসআরআই গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করতে পারি, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, বাচ্চাদের ক্ষেত্রে স্বল্প মেয়াদী আমরা ব্যবহার করব। খুব বেশি দিন আমরা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 3 থেকে 6 মাসের মতো আমরা দেখব যে
তাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটার উপরে ফলো আপ করে পরবর্তীতে ডিসিশন নেওয়া হবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিহেভিয়ারাল টেকনিকই বেশি জোরদার দিয়ে থাকি ট্রিটমেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ ডক্টর রাহাত। এই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, স্কুল গোয়িং একটা বাচ্চা যারা এই স্কুলে যেতে চায় না বা ওই গেলে মাকে গিয়ে বসে থাকতে হয়, এটার সমাধান তারা কিভাবে করতে পারে? সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে এটা আসলে কমন একটি সমস্যা, এবং এটা স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু হয় এবং স্কুলে যাওয়ার ক্ষেত্রে লক্ষণগুলো বেশি প্রকাশ পায়, এটা আসলে একটা ট্রাবল হয়ে যায় বিশেষ করে প্যারেন্টসদের জন্য। তো প্রথম কথা হচ্ছে এই ব্যাপারটাকে উৎসাহিত করা যাবে না। আমরা কখনো কখনো দেখতে পাই যে বাবা মা বলছে আচ্ছা ঠিক আছে, ও তো অসুস্থ, ও আপাতত বাসায় থাকুক, স্কুলে না যাক। এই যে অ্যাভয়েডেন্সটা হলো, এর মাধ্যমে কিন্তু রোগটা আরও বেড়ে যাবে। তাই প্রথম কথা হচ্ছে ওকে এই কাজে উৎসাহ দেওয়া যাবে না, আবার বকাঝকাও করা যাবে না। তাহলে আমাদের করণীয় কি, আমরা ওকে ধীরে ধীরে স্কুলে ওরিয়েন্টেড করব। যে যদি অনেক দিন এমন হয় যে যেতেই চায় না, আমরা অফ পিরিয়ডে যেদিন স্কুল খোলা না, আমি ওকে একটু স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, স্কুলের গেট, স্কুলের বারান্দা, ও একটু ওরিয়েন্টেড হলো, ঘুরে আসলো। তারপর আস্তে আস্তে আমি এটা বাড়াবো। আমি হয়তো প্রথম দিনে আধা ঘন্টা, তারপর 1 ঘন্টা এরকম করে বাড়ালাম। তারপর যখন স্কুল খুললো, আমি হয়তো প্রথম দিন ওকে ফুল পিরিয়ড সবগুলো নাও করাতে পারি, আমি 1-2টা ক্লাস ওকে করতে সুযোগ দিলাম। প্রথম দিকে বাবা মা যে কেউ কেয়ার গিভার বসতে পারবে। যদি খুব বেশি সমস্যা হয় যে না ও একদম থাকতেই চাচ্ছে না, ইনিশিয়ালি সে পাশে বসতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট করা যাবে না। ধীরে ধীরে বাবা মাকে ওই স্কুলের অবস্থান করা থেকে সরে আসতে হবে, এবং যখন সে সরে আসবে তাহলে বাচ্চাকে কিছু অল্টারনেটিভ কাজে এবং অল্টারনেটিভ পার্সনের সাথে এঙ্গেজ করে দিতে হবে। ওর যে পিয়ার গ্রুপ, যারা ফ্রেন্ডস রয়েছে, তাদের সাথে ভালো করে এঙ্গেজ করে দিতে হবে। সে একাডেমিক কাজের পাশাপাশি অন্যান্য যে কাজগুলো রয়েছে, যেমন খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ও যেগুলো পছন্দ করে সেগুলোতে আমরা ইনভলভ করতে পারি। তাহলে সেখানে সে অভ্যস্ত হবে, মজা পাবে। অনাকাঙ্ক্ষিত আচরণ যখন সে করবে, তখন তাকে আমি একটু ইগনোর করব, একটু অ্যাভয়েড করব। সে আমার কাছে যেটা চায়, সে হয়তো একটু আমার কাছ থেকে একটু কেয়ার চায়, একটু আহ্লাদ চায়, একটু আদর চায়, এই জিনিসগুলো আমি করব না, আমি অ্যাভয়েড করবো। এটা কিন্তু সরাসরি শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু তাকে বোঝাচ্ছি যে তোমার এই সব আচরণের জন্যে আমি তোমার প্রতি অতটা সন্তুষ্ট না। কিন্তু উল্টোটাও আবার করতে হবে। পজিটিভ যখন কাজ করবে, পজিটিভভাবে আমি সেটা তার সাথে আচরণ করব। নেগেটিভ কাজ যখন করবে, আমি নেগেটিভ কাজ করব না, বাট আমি কিছুটা অ্যাভয়েড করব তাকে। এভাবে আমি তার আচরণটা পরিবর্তন করতে পারি। থ্যাংক ইউ। আমরা আরও আলোচনা করব। ডক্টর সানজিদা, কিছু কিছু বাচ্চাকে দেখা যায় যে বাসায় সে ঠিক মতোই কথা বলে, কিন্তু স্কুলে গিয়ে একদম বোবা, কোনো প্রশ্ন উত্তর দেয় না। টিচার প্রশ্ন করলে উত্তর দেয় না, তার যার পিয়ার গ্রুপ যারা আছে, তার ফ্রেন্ড বা সহপাঠী যারা আছে, তারা কথা বললেও কোনো উত্তর দেয় না। আবার দেখা যাচ্ছে যেই বাবা মা তাকে নিতে আসলো স্কুল শেষ, সে বাবা মার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দিব্যি আবার কথা বলতে বলতে সে ফিরছে। এই ব্যাপারটি সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন যে এই ব্যাপারটি কি। আপনি যে সিনারিওটা বললেন, এটাকে আমরা বলি, এটা যদি পারসিস্টেন্টলি থাকে কোনো বাচ্চার মধ্যে, এটাকে আমরা বলি সিলেক্টিভ মিউটিজম। আচ্ছা, এটাও একটা বাচ্চাদের এনজাইটি ডিসঅর্ডার। এটা বাচ্চাদের মধ্যেই দেখা যায়, সাধারণত 3 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে। যখন তারা স্কুলে যাওয়া শুরু করে, আমরা তখনই এটা বুঝতে পারি। এই বাচ্চাদের হচ্ছে তার সামাজিক যে কোনো সিচুয়েশন, মেইনলি স্কুলে, সেখানে সে কথা বলছে না, ইলেকটিভ মিউটিজম যদি আমরা অন্য নাম বলি। কিন্তু সে বাসায়, হোম এনভায়রনমেন্ট বা তার পিয়ারদের সাথে, সেখানে সে নর্মালি কথা বলে, মানে যাদের সঙ্গে সে আগে থেকেই পরিচিত তাদের সাথে। কিন্তু স্কুলে এসে সে কারোর সাথে কথা বলছে না, টিচারের সাথে, ফ্রেন্ডের সাথে কথা বলছে না। ইউজুয়ালি এই বাচ্চাগুলো দেখা যায় অন্যান্য একাডেমিক অ্যাক্টিভিটিসেও সে ইনভলভমেন্ট কম থাকে এবং তার পারফরমেন্স কম থাকে। তাই আমরা যখন এই ধরনের বাচ্চা পাবো যে স্কুলে গেলেই শুধু কথা বলে না কিন্তু অন্য জায়গায় বলছে, সেক্ষেত্রে আমার ইভ্যালুয়েট করতে হলে প্যারেন্টস ইনভলভ করতে হবে। অনেক সময় স্কুলের টিচারদের ইনভলভ করতে হয় যে তার স্কুলে সে কথা বলছে না, কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিস তার কেমন থাকে। কজ এই বাচ্চাদের অনেক সময় পাওয়া যায় কিছু কিছু বাচ্চাদের যে তাদের ল্যাঙ্গুয়েজ কিছু প্রবলেম থাকে বা অন্যান্য প্রবলেমও থাকতে পারে। তাই এগুলো ভালো ইভ্যালুয়েশন লাগবে। আর বাচ্চাদের তার কোনো স্কুল ফোবিয়া আছে কিনা, বা তার স্কুলের কোনো সিচুয়েশন, কোনো বুলি হচ্ছে কিনা, এগুলো ভালো। বা টিচারের সাথে তার কেমন এনভায়রনমেন্ট ছিল, রিলেশন ছিল, স্কুল চেঞ্জ হলো কিনা, এগুলো আমাদের ভালো করে ইভ্যালুয়েশনের দরকার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ডক্টর রাহাত,
এক্ষেত্রে আমি জাস্ট আপনার সঙ্গে জানতে চাচ্ছি যে এইটার ক্ষেত্রে প্রকাশটা কি হয়, শুধু কথা বলেন এইটুকুই হয় নাকি আরও কোনো দুশ্চিন্তাজনিত উপসর্গ দেখা যায় এই বাচ্চাদের মধ্যে, এই সিলেক্টিভ মিউটিজমের বাচ্চাদের মধ্যে? এখানে কথা বলাটা আমাদের মেইন উপসর্গ, যে সে নির্দিষ্ট কোনো একটা জায়গায় কথা বলছে না, যেটা আপনি বললেন, ডক্টর সানজিদা বললেন। এছাড়াও যেহেতু এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটির যে অন্য অন্য লক্ষণগুলো আছে সেগুলো তার মধ্যে কিছুটা দেখা যেতে পারে। যেমন হচ্ছে মনোযোগ কমে যাওয়া, খিটখিটে হওয়া, ঘুম না হওয়া, তারপরে তার বিভিন্ন যে পছন্দের কাজগুলো সেগুলো অ্যাভয়েড করা, এগুলো হতে পারে। তবে এক্ষেত্রে কথা বলছে না, এটি হচ্ছে তার মেইন সিমটম। এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সিলেক্টিভ মিউটিজম। আচ্ছা, এটা কেন হয়, মানে এই বিষয়ে কি একটু বলবেন? হ্যাঁ, আমরা সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যেরকম বলেছিলাম অনেকগুলো কারণ আছে, এই ক্ষেত্রেও মাল্টিপল কজ আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথম যেটা, যে বাচ্চার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এক এক বাচ্চার এক এক রকম থাকে। কিছু বাচ্চা আছে যে তারা বেশি অ্যাংশাস হয়, শাই হয়, সেখান থেকে এই সমস্যাটা ডেভেলপ করতে পারে। তাহলে এটা শাইনেস কিনা এটা আমাকে আগে একটু আলাদা করতে হবে। আর কিছু যেটা আমি বলেছিলাম আগেও, যে পারিবারিক কারণে, জেনেটিক কারণে এই বাচ্চার সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে বাচ্চার বাবা মা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগতেন বা এখনও আছে, তাহলে বাচ্চার এই রোগটি হতে পারে। বা তারা হচ্ছে আগের সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতোই তারা ওভার প্রোটেক্টিভ, তারা বাচ্চার সাথে অযথায় রাগারাগি করে, মানে বেশি কড়াকড়ি করে, ফ্রেন্ডলি না, তাহলে বাচ্চার মধ্যে একটা সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করতে চায় না, বাচ্চা সিকিউর ফিল করে না। তখন সে নতুন জায়গায় ঠিকমতো খাপ খাওয়াতে পারে না, তার অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো ভালো হয় না, সে কথাও বলতে চায় না। আর আরেকটি কারণ হচ্ছে বাচ্চার যদি নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে। দেখা যাচ্ছে হতে পারে যে বাচ্চা একটু তোতলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইসব ল্যাঙ্গুয়েজ প্রবলেমের কারণে তার এই কনফিডেন্সটা কমে যায়, সে নতুন জায়গায় কথা বলতে ভয় পায়, মনে করে যে আমি যদি কথা বলি আমার তো ওই দুর্বলতাটার প্রকাশ পেয়ে যাবে, এখান থেকে তার কথা না বলার প্রবণতাটা বেড়ে যায়। থ্যাংক ইউ ডক্টর রাহাত। আমরা আরেকটা বিরতির সময় এসছে, বিরতির পরে আবার ফিরছি প্রশ্ন। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর সানজিদা, আমরা বিরতির আগে সিলেক্টিভ মিউটিজম নিয়ে কথা বলছিলাম। তো এই যে একটি বাচ্চা কথা বলছে না, আবার ডক্টর রাহাত বলছিলেন যে বাচ্চাটি লাজুক হতে পারে, এর সঙ্গে বা এই যে কথা বলছে না, আমরা তো অনেক সময় ভেবে থাকতে পারি যে এটা অটিজমের বাচ্চা কিনা, যেহেতু ইন্টারাকশন করছে না, সোশ্যাল ইন্টারাকশন অন্তত একটা পার্টিকুলার জায়গাতে নাই। আবার লাজুকও হতে পারে, যেটা খুব কমন তো একটা ফিচার বাচ্চাদের মধ্যে। আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি এই সিলেক্টিভ মিউটিজমের সঙ্গে এই বাচ্চাটি লাজুক অথবা অটিস্টিক? জি, বাচ্চাটা যদি সিলেক্টিভ মিউটিজমের বাচ্চাও কথা বলছে না, অটিজমের বাচ্চারাও কথা বলে না, তাদেরও সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম থাকে। তো কিন্তু অটিজমের যে বাচ্চাটা থাকবে সে কিন্তু বাসাতেও তার সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম থাকবে। তাই সে তার স্কুলে যে বিহেভিয়ারগুলো আছে তার বাসাতে, তার ফ্রেন্ড বা রিলেটিভসে সব জায়গায় থাকবে। এছাড়াও অটিজমের আরও বেশ কিছু সিমটম থাকে, সেগুলো কিন্তু সিলেক্টিভ মিউটিজমের বাচ্চা থাকছে না। সে কিন্তু বাসায় ইউজুয়ালি হোম এনভায়রনমেন্টে সে পুরোপুরি নর্মাল বিহেভিয়ার থাকবে, কথা বলবে, কমিউনিকেশন, নন ভার্বাল, ভার্বাল সব কিছুই ঠিক থাকবে। এটা একটা। আর শাইনেস, যেটা শাইনেসের ক্ষেত্রেও আমরা দেখা যাবে যে এটা এত পারসিস্টেন্ট হবে না, এতদিন পর্যন্ত যে একদম টোটালি কথা বলছে না এটা হবে না। হয়তো কিছু কিছু জায়গায় বলছে না, হয়তো ক্লাসে তাকে কিছু জিজ্ঞেস করা হলো, সবার সামনে হয়তো বলতে পারছে না, কিন্তু সে ইউজুয়ালি ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে ইন্টারাকশন কিন্তু করতে পারছে, বা আস্তে আস্তে সেটা কিছুদিন পরে চলে যায়। সিলেক্টিভ মিউটিজমে দেখা যাচ্ছে এটা পারসিস্টেন্ট থেকে যাচ্ছে, এবং তার মধ্যে আর অন্যান্য অ্যাংজাইটির যে ফিচারগুলো সেগুলো দেখা যায়। নর্মাল শাইনেসে এগুলো থাকার কথা না, থাকবে না। আর এছাড়া আরেকটা যেটা আছে যে স্ট্যামারিং তার আছে কিনা, যার জন্য সে কথা বলতে চাচ্ছে কিনা, তোতলা যেটা আমরা বলি, সেক্ষেত্রেও আমাদের প্যারেন্টস থেকে এটার হিস্ট্রিটা নিতে হবে যে সে তার বাসার কথা বলায় তার এই তোতলামোটা আছে কিনা। সেক্ষেত্রে স্ট্যামারিংয়ের ক্ষেত্রে আমাদের সেই লাইনে ট্রিটমেন্ট করতে হবে, তার স্পিচ থেরাপি যেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করতে হবে।
আর এখন আমরা যদি সিলেক্টিভ মিউটিজম এগুলো এক্সক্লুড করার পর যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলেও সেটার এজ আর্লি ট্রিটমেন্ট শুরু করতে হবে, কারণ তার যদি সে স্কুলে কথাই না বলে তাহলে তার একাডেমিক পারফরমেন্স এটা এফেক্ট করছে, এবং লেন্দি যদি এটা না থাকে, আনইন্টারাপ্টেড থাকে, এটা ট্রিটমেন্ট না থাকে, ইন্টারভেনশন না দেওয়া হয়, তাহলে এটা পারসিস্ট করে যাবে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা শুরু করব, বাচ্চাকে শুরুতেই আমরা তার কোনো কজ আছে কিনা আইডেন্টিফাই করে সেটারতে মনোযোগ দিব। এরপর তার বিহেভিয়ারাল শেপিং করা, যেটা যে তাকে গ্রাজুয়ালি আস্তে আস্তে, শুরুতেই সে কথা না বললে সে তার কোনো প্রয়োজন বা কিছু বলতে চাচ্ছে কিনা বা অ্যান্সারটা সে একদম শুরুতেই সে ইশারায় দেখাক, এরপর নেক্সট স্টেপে সে আস্তে আস্তে বলবে কিনা বা কারো কাছে যেয়ে বলছে কিনা, এটা এভাবেই আস্তে আস্তে কমিউনিকেশনটা তাকে এনকারেজ করতে হবে। এবং প্রত্যেকটা স্টেপেই আমরা যেটা রিওয়ার্ড, যেটা আলোচনা হচ্ছিল বাচ্চাদের ক্ষেত্রে, সেটাই রিইনফোর্সমেন্ট যেটা অ্যাপ্লাই করতে হবে, তাকে প্রশংসা করতে হবে, প্রেস করতে হবে, এবং এটা কনস্ট্যান্ট থাকতে হবে। এবং অবশ্যই খেয়াল করতে হবে যে এটা সে বুলিংয়ের শিকার হচ্ছে কিনা। সো যেহেতু এগুলো স্কুলেই বেশি হচ্ছে, তার মানে কি আমাদের ইন্টারভেনশনে অবশ্যই টিচাররা ইনফর্ম থাকবে তার এটার ব্যাপারে, কারণ এটা আপনি যেটা বললেন যে এটা সবাই এটা জানে না যে এটা একটা ডিসঅর্ডার, এবং এটা একটা এনজাইটি ডিসঅর্ডার, তার মধ্যে কিন্তু এটা নিয়ে একটা ভয় বা দুশ্চিন্তা এগুলো কাজ করে বাচ্চার মধ্যে। সো টিচাররা ইনফর্ম থাকবে যে তার এটা একটা ইস্যু, মেন্টাল হেলথ ইস্যু, তাহলে তারা তাকে এটা হেল্প করবে, ওভারকাম করতে সাহায্য করবে। এছাড়াও বাসায় প্যারেন্ট ট্রেনিং থাকবে, বাসার কোনো ইস্যু থাকলে সেগুলো সলভ করতে হবে। প্লে থেরাপি আমরা অ্যাপ্লাই করতে পারি বাচ্চার ক্ষেত্রে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপিও অ্যাপ্লাই করা যায়। আর এছাড়াও যদি এগুলোতেও যদি কাজ না হয় এবং আরও অনেক সিভিয়ার থাকে দেখা যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা স্বল্পমেয়াদী ওষুধ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কি ওই এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর? জি, আমরা এই ক্ষেত্রেও সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক। এবং কতদিন মেয়াদি হতে পারে সেটা? এই ক্ষেত্রে আমরা 6 মাসের মেয়াদি শুরু করব, এরপর ফলো আপ করে আমরা ডিসিশন নেব পরবর্তীতে ওষুধের। আলোচনায় একটা বিষয় আসলো যে এইগুলো হচ্ছে বেসিক্যালি স্কুল গোয়িং বাচ্চাদের, তাদের এই ম্যানিফেস্টেশনটা একটা বড় অংশ স্কুলেই হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি সমাধান করতে যাই তাহলে স্কুল টিচারদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কিন্তু আপনি কি আমাকে একটু বলবেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্কুলগুলো কতটা প্রিপেয়ার্ড, এই ধরনের প্রি স্কুলগুলো বা এই প্রাইমারি স্কুলগুলো, পার্টিকুলারলি ঢাকার শহরাঞ্চলে একরকম, শহরাঞ্চলের বাইরে আমাদের স্কুলগুলোকে আদৌ এই ধরনের বাচ্চাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য রেডি কিনা এখনো? না, বাহিরে ঢাকার মধ্যেও কিছু কিছু জায়গায় স্কুলে টিচারদের এগুলো ট্রেনিং হয়ে থাকে স্বল্পমেয়াদী, কিন্তু একদম এটা অ্যাকচুয়ালি স্কেডিউল করে রুটিনলি এগুলো হচ্ছে না, হওয়া উচিত। আর ঢাকার বাইরের ক্ষেত্রে স্কুলের টিচাররা এখানে অনেকটাই পিছিয়ে আছেন, জানতে তার এই রোগটা সম্বন্ধে নলেজ কম। সো সেক্ষেত্রে বাচ্চাকে হেল্প করাও মানে হচ্ছে না, এবং বাচ্চারা সেক্ষেত্রে বুলিং বা তাদের দেখা গেছে পরবর্তীতে আরও ইমোশনাল অন্যান্য ডিসঅর্ডার, ডিপ্রেশন এগুলো হয়ে যাচ্ছে। আরও যারা বড় হচ্ছে তাদের সাবস্টেন্স ইউজ আরও খারাপ কনসিকুয়েন্স হয়ে যাচ্ছে। সো এটার যে সম্বন্ধে জানা, নলেজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা রুটিনলি ইনভলভ করা, টিচারদের ইনভলভ করে এই ব্যাপারে এডুকেট করা খুবই প্রয়োজন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে আবার ফিরবো ডক্টর রাহাত। এই যে আমরা সিলেক্টিভ মিউটিজমের কথা বললাম, শাইনেসের একটা ব্যাপার এসছে যে স্কুলে গিয়ে একদমই কথা বলছে না, এর সঙ্গে আমরা সোশ্যাল ফোবিয়ার কোনো মিল খুঁজে পাই বা কোনো পার্থক্য আছে কিনা? সোশ্যাল ফোবিয়ার ব্যাপারটা যদি আমরা এই প্রসঙ্গে কিছুটা আলোচনা করে রাখি, যে অনেক বাচ্চারা তারা বা এই সোশ্যাল ফোবিয়া আমরা অ্যাডাল্টদের মাঝেও দেখতে পাই যে যখন কোনো একটা সোশ্যাল সেটিংয়ে আর কথা বলছে না বা কথা বলতে গেলে তোতলাচ্ছে বা ঠিকমতো বলতে পারছে না, বাচ্চাদের ক্ষেত্রে একটু আপনি সংক্ষেপে কিছুটা বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। সিলেক্টিভ মিউটিজম এবং সোশ্যাল ফোবিয়া জিনিসটা একটু মিল আছে, বাট দুইটা রোগ কিন্তু আলাদা। প্রথম একটা ক্লু হচ্ছে বয়সটা। সিলেক্টিভ মিউটিজম এটা প্রি স্কুল বা আর্লি স্কুল গোয়িং বাচ্চাদের হয়, আর যেটা সোশ্যাল ফোবিয়া এটা একটু বড় বাচ্চাদের হয়। যখন সে সোশ্যাল কোনো একটা পারফরমেন্স করতে চায়, কোনো একটা সোশ্যালি কথা বলতে চায়, দেখা যাচ্ছে হয়তো ক্লাসে একটা স্পিচ দিতে হলো, কোনো একটা পারফর্ম করতে হলো, এই জিনিসগুলোতে সে ভয় পাবে। সে সবসময় মনে করবে যে আমি বোধহয় নেগেটিভলি ইভ্যালুয়েটেড হবো, হ্যাঁ, আমার সমালোচনা করবে, আমি যে কথা বলবো এটা মানুষ পছন্দ করবে না, আমাকে খারাপ মনে করবে আমি পারি না।
এই জিনিসগুলো তার মধ্যে বেশি কাজ করবে। আচ্ছা। এই জন্য সে সবই ঠিক আছে, সে ক্লাসে তার ফ্রেন্ডদের সাথে কথা বলবে, টিচারদের সাথে ইন্টারেকশন করবে, কিন্তু যখন কোনো একটা সাধারণত আর কি যেটা হয় যে কোনো একটা পারফরমেন্স বা কোনো একটা কাজ করতে দিচ্ছি, স্পেশালি বক্তব্য দিতে দিচ্ছি, তখন সে ওটা পারছে না। আর যেটা সিলেক্টিভ মিউটিজম, এটা আর্লি চাইল্ডহুডে হয়, এটা সে কথা বলতে চায় না, সে সব জায়গায় কথা বলে, শুধু ক্লাসরুম বা স্পেসিফিক কোনো একটা জায়গায় সে কথাই বলছে না। এটা এমন না যে নির্দিষ্ট কোনো তার বক্তব্য দিতে হচ্ছে, বাকি সময় ঠিক আছে, শুধু বক্তব্যের সময় সমস্যা হচ্ছে, যেটা সোশ্যাল ফোবিয়াতে হয়, ওরকম না। সে একদম টোটালি কথাই বলছে না, একদম মিউট, যেন নামই হচ্ছে সিলেক্টিভ মিউটিজম। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর সানজিদা, আমরা আমাদের আলোচনার কিন্তু শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমরা শিশু কিশোরদের সমস্যাগুলো সম্পর্কে জানলাম, পার্টিকুলারলি দুশ্চিন্তাজনিত সমস্যা নিয়ে, এবং এই প্রসঙ্গে উঠে এসছে যে আসলে স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটাও আমরা বললাম যে আমাদের স্কুলগুলো আসলে এখনও ঠিক খুব একটা রেডি না। হ্যাঁ, আমাদের যে বাংলাদেশের যে মেন্টাল হেলথ পলিসি, সেখানে কিন্তু স্কুল মেন্টাল হেলথের একটা প্রসঙ্গ আছে, যদিও সেই ব্যাপারে খুব স্পষ্ট কোনো ডিরেক্টিভস নাই। এখন কি করা যেতে পারে স্কুল মেন্টাল হেলথটাকে এস্টাবলিশ করতে গেলে? আপনি কি মনে করেন, এবং একজন ইয়াং সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি বাংলাদেশের সাইকিয়াট্রিকে কিভাবে দেখেন? স্কুল মেন্টাল হেলথে আমি যেটা মনে করি যে আমাদের এখানে টার্গেট পপুলেশন আমরা ক্যাটাগরি করতে পারি, যে একটা হচ্ছে টিচার, আর যাদেরকে নিয়ে স্কুলের স্টুডেন্ট এবং প্যারেন্ট ইনভলভ করে আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে আউটরিচ টিম থাকবে, এবং তারা হচ্ছে সেখানে স্কুলে কাজ করবে, এবং সাইকোলজিস্ট থাকতে পারে, যেটা হচ্ছে কয়েকটা স্কুলের জন্য একজন সাইকোলজিস্ট যারা পিরিয়ডিক ভিজিট করবে, এবং তার হচ্ছে একটা রেফারেল সিস্টেম থাকতে পারে। সেই স্কুলে হচ্ছে আমরা যদি বলি প্যারেন্টসকে নিয়ে কাজ করা, যেহেতু বাচ্চারা বাসা থেকেই শিখে, শুরুটা থাকে বাসাতেই, এবং প্যারেন্টের বাসার তার এনভায়রনমেন্ট যেটা থাকবে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে আমরা যদি পিরিয়ডিক প্যারেন্টিং ট্রেনিং যেটা বাচ্চাদের এটা অ্যারেঞ্জ করতে পারি, তাহলে সেটা সেখান থেকেই শুরু হলো। এছাড়া আমরা টিচারদের এক্ষেত্রে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে তাদেরকে এডুকেট করা, যে তার সাথে যখন বাচ্চারা থাকে, বাচ্চাদের আচরণগত যদি পরিবর্তন থাকে তাহলে সে সেটা আর্লি নোটিস করতে পারবে। এবং এছাড়াও তাদেরও হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো, রিল্যাক্সেশন ট্রেনিং এগুলো, বা হচ্ছে বাচ্চাদের যেই সমস্যাগুলো বেশি হয়, যেমন আজকে আমরা এনজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বললাম, এগুলো যেন তারা লক্ষণ যদি কিছুটাও যদি তারা আইডেন্টিফাই করতে পারে, সেক্ষেত্রেও সেটা ইনফর্ম করা সেক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা সাইকোলজি যারা থাকবেন, তারাও যদি পিরিয়ডিকলি স্ক্রিনিং করেন কোনো ডিসঅর্ডার বা কোনো, সেক্ষেত্রে রেফারেলে আসতে পারবে, সেটাই হচ্ছে আর্লি ইন্টারভেনশন পসিবল হবে। এছাড়াও বাচ্চাদেরকেও রিল্যাক্সেশন শেখানো, এগুলোতে ইনভলভ করলে সেক্ষেত্রেও অনেক মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে বলে আমি মনে করি। আচ্ছা, এটা তো গেল স্কুল মেন্টাল হেলথের ব্যাপারে। আর একজন নবীন সাইকিয়াট্রিস্ট হিসাবে আপনি বাংলাদেশের সাইকিয়াট্রির ভবিষ্যৎকে কেমন দেখেন? আমি একজন নবীন সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখি যে সাইকিয়াট্রি বা মেন্টাল হেলথ ইস্যু সেটা শুধুই শহর কেন্দ্রিক বা হচ্ছে ঢাকা কেন্দ্রিক হবে না, সেটা কমিউনিটি লেভেলেও অ্যাভেলেবল থাকবে, মানুষ অ্যাভেল করতে পারবে। এবং সাইকিয়াট্রি সম্বন্ধে যেটা স্টিগমা, যে সাইকিয়াট্রিক পেশেন্ট হলেই পাগল, বা যদি আমরা ডিপ্রেশন, এগুলো তো ওর ভান ধরে আছে, ও চায় না ঠিক হতে, এই যে কিছু স্টিগমা বা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিয়ে স্টিগমাগুলো, বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হলে ভূতে ধরা, জিন ধরা, বদনজর, এই যে অনেক মেল ট্রিটেড হয়, এগুলো অনেকটাই কমে আসবে এটাই। এবং কমিউনিটি লেভেলও অ্যাভেলেবল থাকবে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, এটাই আমার মানে আশা করব যে আপনার এই স্বপ্ন আমরা খুব শীঘ্রই হয়তো সেইভাবে আমরা কমিউনিটি লেভেলে সাইকিয়াট্রিকে পৌঁছে দিতে পারবো। ডক্টর রাহাত, আপনার কাছে কাছাকাছি একই রকমই প্রশ্ন, যে উনি স্কুল মেন্টাল হেলথ নিয়ে অনেক কিছুই বলেছেন,
আপনি সেখানে আর কিছু যোগ করতে চান কিনা, এবং একই সঙ্গে একজন নবীন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি বাংলাদেশের সাইকিয়াট্রির ভবিষ্যৎকে কেমন দেখেন বা কোথায় দেখতে চান? প্রথমত আমি ডক্টর সঞ্জিদার সাথে একমত। উনি যে ব্যাপারগুলো বলেছেন স্কুল মেন্টাল হেলথ বিষয়ে, যে টিচার্স, তারপর প্যারেন্টস, তাদেরকে ট্রেনিং দেওয়া, রেগুলার স্ক্রিনিং করা, আর্লি ডায়াগনোসিস করা, রেফারেল করা, এই জিনিসগুলোর সাথে একমত। এই বিষয়ে শুধু আমি আপনার সাথে একটু সম্পর্ক বলে রাখি, এই জন্য যথেষ্ট জনবল কি আমাদের আছে বলে আপনি মনে করেন? বাংলাদেশে এই যে হাজার হাজার স্কুল, হয়তো সব যোগ করলে লক্ষ লক্ষ হতে পারে, সেটাকে কাভার দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? এই পরিমাণে ম্যান পাওয়ার কি আমাদের আছে? না, আমাদের আমি মনে করি ওই পরিমাণ ম্যান পাওয়ার আমাদের নাই। তো সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে। আমরা যদি পরিকল্পনা নিয়ে এগোই সামনে, আচ্ছা, আমরা তাহলে ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারবো এবং পর্যায়ক্রমে হয়তো বিভিন্ন স্কুলে আমরা এই এস্টাবলিশমেন্টটা করতে পারবো। তো এর বাইরে আমি আর দুটো বিষয় যোগ করতে চাই। একটি হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। তো আমরা যদি মাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং সেলিব্রিটি এইসব মানুষদেরকে ইনভলভ করে আমি জনগণকে মেসেজ দিতে পারি যে বাচ্চাদের মেন্টাল হেলথ ইস্যুগুলো এরকম হলে আপনাদেরকে এই কাজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এবং এইটা যে চিকিৎসার যোগ্য, এই মেসেজগুলো আমি যদি রেগুলার কন্টিনিউয়াসলি দিতে থাকি, তাহলে বাবা মা, টিচার্স সবাই সচেতন হবে এবং তারা সুচিকিৎসা নিতে আগ্রহী হবে। আর আরেকটি হচ্ছে, আজকের শিশুরা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, তা আমরা যেরকম ছোটোবেলায় যখন পড়েছি আমাদের মেন্টাল হেলথ নিয়ে খুব একটা কনসার্ন ছিল না। আমরা কিন্তু ছোটোবেলায় এই যে হাইজিন নিয়ে পড়েছি, টুকটাক হেলথ ইস্যু নিয়ে পড়েছি বইয়ে, কিন্তু সেখানে মেন্টাল হেলথ নিয়ে কোনো ইস্যু ছিল না। তো আমি এটাও চাইবো যে যারা এখন পড়াশোনা করছে, যারা দেশের ভবিষ্যৎ, তারা স্কুল কারিকুলামেই অন্য অন্য হেলথ ইস্যুর পাশাপাশি মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কিছুটা শিখবে, কিছুটা জানবে। আচ্ছা। আর অ্যাজ এ ইয়াং সাইকিয়াট্রিস্ট, আপনি বাংলাদেশের সাইকিয়াট্রি ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি দৃষ্টিভঙ্গি? কোথায় দেখতে চান নিজেকে এবং বাংলাদেশের সাইকিয়াট্রিকে? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে যে জরিপটি হয়েছিল কয়েক বছর আগে, যে বাংলাদেশের অলমোস্ট 18% প্লাস মানুষ কোনো না কোনো সাইকিয়াট্রিক সমস্যায় ভুগছেন। তার মানে একটি অলমোস্ট 5 ভাগের 1 ভাগ, 5 জনে 1 জন মানুষ এই সমস্যায় ভুগছেন। তো আমি চাইবো যে এই মেন্টাল হেলথ সার্ভিসটাকে আরও অ্যাভেলেবল যেন করা হয়। যেমন এখন হয়তো বা বড় বড় শহরে এই সার্ভিসটা আছে, কিন্তু অনেক জেলা শহরে এটা নাই। এমনকি জেলা শহরের হসপিটালগুলোতে সাইকিয়াট্রিস্টের পোস্ট নাই। এমনকি কিছু কিছু নতুন মেডিকেল কলেজেও সাইকিয়াট্রির পোস্ট নাই। তো সবার আগে তো ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে, পোস্টগুলো দিতে হবে, তাহলে সার্ভিসটা ছড়িয়ে যাবে। এটা হচ্ছে আমার একটি চাওয়া। আর আরেকটি বিষয় চাওয়া থাকবে, শুধু সাইকিয়াট্রিস্ট না, যারা এমবিবিএস ডক্টর হচ্ছেন তাদের কারিকুলামে যেন মেন্টাল হেলথ ইস্যুটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ তারাই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ডক্টর, যারা হয়তো বা সাইকিয়াট্রিস্ট না, তারা হয়তো বা জিপি করবে বা অন্য কোনো স্পেশালিটিতে তারা যাবে। তো তারা যদি তাদের কাছে আসা রোগীর আর্লি ডায়াগনোসিস করতে পারে, তারা নিজেরাও কিছু ট্রিটমেন্ট করতে পারে, বা তারা যদি প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল করতে পারে, তাহলে কিন্তু দেশের মানুষ সুচিকিৎসা পাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়সাল রাহাত এবং ডক্টর সানজিদা ইয়াসমিন, আপনাদের দুজনকে আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। আশা করব আমাদের এই নবীন সাইকিয়াট্রিস্টদের হাত ধরে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য অনেক দূর এগিয়ে যাবে। এই স্কুল মেন্টাল হেলথ ভালোভাবেই প্রতিষ্ঠিত হবে। আমাদের ভবিষ্যতের কারিগর যারা, তারা একটা সুন্দর পরিবেশে বড় হবে, এটি আমাদের চাওয়া। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।